স্বপ্নহীন প্রজন্ম জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের সরকার কোথায়? একদিন স্কুলের প্রধান শিক্ষক নতুন শিক্ষার্থীকে আদর করে জিজ্ঞাসা করতেন, বড় হয়ে তুমি কি হতে চাও? তোমার স্বপ্ন কি? আজ সেই স্বপ্ন প্রায় বিলুপ্ত। ক্লাস শুরু হয় শুধু হ্যালো হ্যালো বলো, বসো বসো দিয়ে। শিক্ষার্থীরা বড় হলো নম্বর চাপে, পরীক্ষার ভয়ে আর চাকরির দৌড়ে। নিজের স্বপ্ন দেখার সাহস সবসময় আর থাকে না। সেই সাহস কোথায় গেল, সময় গেল কোথায়? একটি জাতি যখন স্বপ্ন দেখতে ভুলে যায়, তখন সেই জাতি ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। বাংলাদেশের বর্তমান প্রজন্ম কি সেই অন্ধকারের দিকেই হাঁটছে? বর্তমান বিএনপি সরকার একটা আইন করেছেন যে কোনো স্কুল এবং কলেজের ম্যানেজিং কমিটির যিনি প্রধান থাকবেন ওনার ন্যূনতম যোগ্যতা হতে হবে ডিগ্রি পাস। আর বর্তমান বিএনপি সরকারের মোটামুটি 80 জন এমপি হচ্ছেন মেট্রিক ফেল। তো একটা জাতি কত বড় মূর্খ হলে এই ধরনের ডিসিশন আসতে পারে? যারা আইন প্রণয়ন করবেন ওদের কোয়ালিফিকেশন যোগ্যতা বলতে কোনো কিছুই নেই। স্বপ্ন দেখতে ভুলে যাওয়া স্বপ্ন, স্কুল কলেজ আর জিজ্ঞাসা করা হয় না তোমার স্বপ্ন কি। ঢাকা এক সময় স্কুলের প্রধান শিক্ষক এক নতুন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করতেন, তুমি কি বড় হয়ে প্রধানমন্ত্রী হতে চাও? তুমি কি বড় হয়ে রাষ্ট্রপতি হতে চাও? তুমি কি উপসচিব হতে চাও? তুমি কি এমপি মন্ত্রী হতে চাও? প্রতিমন্ত্রী হতে চাও? সেই স্বপ্ন আজ আর সেই প্রশ্ন আর কেউ করে না। এরা যেহেতু বুদ্ধিশুদ্ধি কম বা বুদ্ধিশুদ্ধি বেশি পোক্ত না, নকল করে অভ্যস্ত, এই জন্য ৭৫ সাল থেকে ৭৯ সাল পর্যন্ত যা ঘটিয়েছে এটাই এখন আমাদেরকে আবার করতে বলতেছে, একই জিনিস। এবং একটা অক্ষরও দেখে আমি এই স্বপ্ন তাহলে কোথায় গেল, বিলুপ্ত হয়ে গেল? হ্যালো হ্যালো করে শুরু হয় ক্লাস, আর স্বপ্নের কথা আর ওঠে না। ফলে শিক্ষার্থীরা বড় হয়ে কি করবে, জীবনের লক্ষ্য কি, এসবের প্রশ্নের উত্তর অনেকের কাছেই নেই। কারণ সাম্প্রতিক কিছু স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ১০০ থেকে ২০০ শিক্ষার্থীর মধ্যে অনানুষ্ঠানিক জরিপ চালালে দেখা গেছে অধিকাংশই নিজস্ব কোনো উদ্দেশ্য বা স্বপ্নের কথা তারা বলতে পারেনি বা পারবেও না। বাবা মায়ের স্বপ্নে বলে দেওয়া পথেই তারা হাঁটছে। পরীক্ষার নম্বর তোলা, ভালো রেজাল্ট করা আর চাকরি পাওয়ার চিন্তায় পুরো শৈশব কৈশোর কেটে যাচ্ছে। গ্র্যাজুয়েশনের পরে যখন তারা পিছনে ফিরে তাকায়, তখন তাদের স্বপ্ন ধোঁয়াশা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হচ্ছে। স্কুল ভার্সিটিতে যেয়ে শুক্রবার আসবেন, মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন উনি হলেন আমাদের প্রধানমন্ত্রী। উনি প্রত্যেকটি বিষয়ে তিনি যোগাযোগ করেন। আমার তো খবর নাই, উনি আমার সংসদ পার্কে বসে বাদাম খেয়ে সময় পার করা, ঘরে এসে চোখে ধোঁয়াশা দেখা, সামান্য মাত্র কয়েকটা টাকার বিনিময়ে বেসরকারিতে মার্কেটিংয়ে জব করে জীবনযাপন করছে। এই হচ্ছে একটা তরুণের স্বপ্ন। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কিন্তু সঠিক বেতন এবং সময় উপযুক্ত দক্ষতা না থাকার কারণে তারা নিমজ্জিত হচ্ছে, স্বপ্নকে দুরাশায় ঠেলে দিচ্ছে। পিতামাতার টাকা শর্তে যারা টাকা দিয়ে দলকানা হয়ে চাকরি নিচ্ছে, তারা একসময় এই জাতির ভবিষ্যৎ নাকি স্বপ্ন দেখাবে। চাকরি আর দাসত্বের ফাঁদে আমাদের বাংলাদেশ। বর্তমানে প্রজন্মের বড় অংশের একটি মাত্র লক্ষ্য হচ্ছে দাঁড়িয়ে আছে সরকারি বা বেসরকারি যে কোনো চাকরি জোগাড় করা। সরকারি চাকরির ক্ষেত্রে দলীয় লবিং এবং তেলবাজি আর সুপারিশের প্রতিযোগিতা চরমে উঠেছে। জন্ম থেকে যে সমাজে নিজের তেল অন্যের গায়ে মাখিয়ে চলতে চায়, সেই সমাজ কিভাবে পরিবর্তন হবে, এই প্রশ্ন সবার কাছে আমি রেখে গেলাম। কেউ শিক্ষার্থী বলছে না তুমি রাষ্ট্রপতি হও, প্রধানমন্ত্রী হতে চাও, কারণ বাস্তবে রাজনীতি বা ক্ষমতা দুটি পারিবারিক কেন্দ্রিক তন্ত্রের আবদ্ধ হয়ে গেছে আওয়ামী লীগ বনাম বিএনপি। দশকের পর দশক ধরে চলছে আমাদের আধিপত্য, গণতন্ত্রের নামে চলছে এই পদ্ধতি। তা অনেকেই আজকে অনুধাবন করতে পারছে না। অনেকের কাছে শুধুই দাসত্ব বরণ করে নেওয়াই এখন বর্তমানে পরিণত হয়েছে। স্বপ্ন দেখার অধিকার, গণতন্ত্রের প্রয়োজন। যে জাতি স্বপ্ন দেখতে ভয় পায়, স্বপ্ন দেখতে শেখে না, সেই জাতি কখনো শীর্ষে পৌঁছাতে পারে না। প্রত্যেক জাতির মধ্যে আল্লাহ তাআলা প্রদত্ত একটি প্রতিভা বা আকাঙ্ক্ষা থাকে, সেটি সুপ্ত রেখে দিলে সারা জীবন ঘুমেই থেকে যাবে। বিশ্লেষকরা বলছেন, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা না করলে এই অবস্থার পরিবর্তন কখনোই সম্ভব হবে না। এমন একটি রাষ্ট্র ব্যবস্থার দরকার যেখানে যে কোনো পরিবার সন্তান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবে নির্ভয়ে। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। সরকার ভুল করলে জবাবদিহিতা অবশ্যই তার থাকতে হবে।
প্রত্যেক নাগরিক জানবে তার অধিকার কি, কিভাবে সেটা আদায় করতে হবে। শিক্ষিত হোক আর অশিক্ষিত, প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। স্বপ্ন দেখা নিষিদ্ধ নয়, স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন পূরণের উপযুক্ত পরিবেশ তৈরি করার আজকের সবসময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের নতুন প্রজন্ম কি সেই স্বপ্ন দেখার সাহস ফিরিয়ে দেবে, নাকি চাকরি আর দলীয় অনুগত্যের চক্রে ঘুরপাক খেতে থাকবে? সময় আজ বলে দেবে। জাতি আজ সচেতন, কিন্তু তাদের অধিকার কে আদায় করে দিবে? জনগণ তাদের নিজের অধিকার অবশ্যই আদায় করবে। স্বপ্নহীন প্রজন্ম, জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের সরকার কোথায়? হ্যালো করে জীবন পার করা জাতি কি তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে? আজকের ক্লাস শুরু হচ্ছে স্কুল কলেজের ক্লাসটি বাথরুমের কাগজ দিয়ে শুরু হয়, কারণ চিঠিপত্র এবং নকলবাজ আজ জাতি দাঁড়িয়ে আছে, নিজেকে প্রশ্ন করলে উত্তর পায় না। সেই জাতি ভবিষ্যৎ কিভাবে দেখবে? ভালো করে পড়াশোনা না করে শুধু দলকানা হয়ে জীবনযাপন করে, কারণ একটু পড়া আর দলের নেতাগিরি করে জীবন পার করা জাতি কিভাবে স্বপ্ন দেখবে? প্রধান শিক্ষক নতুন শিক্ষার্থীদের আদায় করে জিজ্ঞাসা করতেন, বড় হয়ে তুমি কি হতে চাও? তোমার স্বপ্ন কি? সেই স্বপ্ন প্রায় স্বপ্নই থেকে গেল, কারণ এখন আর জিজ্ঞাসা করার কেউ নেই। পিতামাতা স্বপ্ন দেখায়, তুমি বিএনপি করো, আওয়ামী লীগ করো, অমককে ভোট দাও, কারণ দলীয় আনুগত্যের শিকার হয়ে তারা তাদের কার্যসিদ্ধি করতে চাইছে। দেশে এক ভয়াবহ চাপ সৃষ্টি হয়েছে। তেললেই, চাললেই, ডাললেই দেশ অধপতনের দিকে দৌড়ে যাচ্ছে। শুধু মুখে তেলবাজি চলছে, আছে সব কিছুই নেই। নিজের স্বপ্ন দেখার সময় সুযোগ কোথায়? দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান 100 থেকে 200 শিক্ষার্থীর মধ্যে চালানো আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক জরিপে দেখা গেছে অধিকাংশ নিজস্ব কোনো স্পষ্ট উদ্দেশ্য বা স্বপ্ন নেই। যা বলছে তার বিপরীত চলছে। মা বাবার দেওয়া নির্দেশিত পদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, এইসব তাদের স্বপ্ন। কারণ তাদের ভিতরে শিখিয়ে দেওয়া, পড়িয়ে দেওয়া দাসত্ব বরণ করার শিখলে হাতিকে যেমন হাতিকে ছোট্ট একটা শিকলে বেঁধে রাখা হয়, সে ভুলেই যায় তার শক্তি কোথায়। ঠিক আমাদের জাতিকেও এমন শিকলে বেঁধে রেখেছে, আওয়ামী লীগ বনাম বিএনপির দাসত্ব করতে হবে। কোথায় আজকে জাতি? কিভাবে এই দেশ চলবে? শৈশব থেকে এই স্বপ্নকে হত্যা করা হয়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আজ মুখস্থ বিদ্যা, গ্রেড কেন্দ্রিক। শিশু যখন প্রথমে স্কুলে পা রাখে তখনই শুরু হয় অদৃশ্য চাপ। মা বাবা বলেন, পড়ো, নম্বর তোলো, ভালো রেজাল্ট করো। সমাজ বলে চাকরি না পেলে জীবন ব্যর্থ। ফলে স্বপ্ন দেখার জায়গায় সংকুচিত হয়ে যাচ্ছে। চাকরি না পেয়ে বেকার তরুণ তরুণীরা আত্মহত্যার পথ এমনকি বেছে নেয়, কারণ সমাজের কটূক্তি তাদের গ্র্যাজুয়েশনের উপযুক্ত চাকরি না পাওয়ায় একের পর এক অধপতনের দিকে যাচ্ছে। যারা চাকরি পাচ্ছে না তারা বিদেশে পাড়ি জমাচ্ছে শ্রমিক হিসেবে। কেউ কি এই কথা কে তুলবে, কে প্রশ্ন করবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সমাজবিজ্ঞানের অধ্যাপক বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের সৃজনশীলতাকে হত্যা করছে। তারা শুধু শেখে কিভাবে উত্তর লিখতে হয়, কিন্তু নিজের স্বপ্ন, নিজের প্রশ্ন তৈরি করতে হয় তা শেখে না। গ্র্যাজুয়েশনের পর অনেকের হতাশায় ভোগেন, জীবনের উদ্দেশ্য খুঁজে পান না। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলেন, ছোট্টবেলায় আমি শিক্ষক হতে চাইতাম। বাবা বললেন, মেয়েদের জন্য ইঞ্জিনিয়ার ভালো। এখন সিএসসি পড়ছি, মনে কোনো আগ্রহ নেই, শুধু চাকরির জন্য পড়ছি। চাকরির ফাঁদ, দাসত্ব চক্র কি আটকে আছে বাংলাদেশ? বর্তমানে প্রজন্মের পর বড় অংশের একমাত্র লক্ষ্য কোনো মতে একটা চাকরি জোগাড় করা। সরকারি চাকরির ক্ষেত্রে দলীয় লবিং, তেলবাজি, সুপারিশের প্রতিযোগিতা চরমে। এখন আর মেধার ভিত্তিতে চাকরি হয় না। জন্ম থেকেই যে সমাজের নিজের তেল অন্যের গায়ে মাখিয়ে চলতে চায়, সেই জাতি কিভাবে পরিবর্তন করবে একটু ভেবে দেখুন। সাবেক একজন সচিব নাম প্রকাশ না করে বলেন, সরকারি চাকরিতে যোগ্যতার চেয়েও লবিং বেশি কাজ করে। প্রকৃত মেধাবীরা হতাশ হয়ে বিদেশে চলে যায়, যারা থেকে যায় ধীরে ধীরে সিস্টেমের অংশেই রয়ে যায়। বেসরকারি চাকরিতেও চাপ অসহনীয়। ওভারটাইম, টার্গেট, প্রমোশনের দৌড়ে ব্যক্তিগত জীবন, স্বপ্ন, পরিবার সবকিছু বলে দিতে হয়। অনেকের তরুণ তরুণী 30 বছর বয়সে বার্ন আউটে ভুগছেন, কারণ বাংলাদেশে চাকরি এখন 30 থেকে 32 বছর, নাকি 32 বছর হয়ে গেলে চাকরি হয় না, তাদের মেধায় কাজ করে না। বর্তমানে সমাজে যে এমপি মন্ত্রী হয়েছেন তাদের যোগ্যতার চেয়েও তাদের দলবাজি এবং চাপাবাজি বেশি। তাদের একটাও বাংলাদেশে যেমন ফিটনেসবিহীন গাড়ি কেউ ধরে না, তেমন বাংলাদেশেও সরকারের যেমন ফিটনেসবিহীন মন্ত্রীদেরকে কেউ ধরে না, কারণ জবাবদিহিতা নেই।
কোনো আইন নেই, কোনো আদালত নেই, থাকলেও সেটা একটা সার্কাসে পরিণত হয়েছে বাংলাদেশের আইন প্রশাসন। বাংলাদেশের গণতন্ত্রের নামে চলছে আওয়ামী লীগ বিএনপি দশকের পর দশক দাসত্ব আধিপত্য। এদিক থেকে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতন্ত্র, অন্যদিকে বিএনপির পরিবারতন্ত্র। ক্ষমতা কয়েকটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেল। কেউ শিক্ষার্থী বলে না তুমি রাষ্ট্রপতি হতে চাও, প্রধানমন্ত্রী হতে চাও, কারণ বাস্তবে বাপদাদার রাজনীতি চালু, আইনের দোহাই দিয়ে ক্ষমতাসীনরা নিজের স্বার্থ রক্ষা করে, আর সাধারণ মানুষের অধিকার আদায় করতে গেলে জেলে যেতে হয়। এখানে সবচেয়ে বড় প্রশ্ন ওঠে, সত্য কথা বললে তোমাকে জেল জরিমানা করবে এবং জনগণ তোমাকে তার ভোগান্তি দিবে। ভালো কথা বললে সরকার যদি খেপে যায়, সরকার তখন সরকার থাকে না, তখন জালিমে রূপ নেয়। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের এই অমর উক্তিটি আজও প্রেক্ষাপটে আরও প্রাসঙ্গিক। যে সরকার জনগণের দ্বারা নির্বাচিত হবে, জনগণের জন্য কাজ করবে, জনগণের জন্যই হবে, সেই সরকার পারে প্রত্যেক নাগরিকের স্বপ্ন দেখার অধিকার নিশ্চিত করতে। কিন্তু বর্তমান ব্যবস্থার গণতন্ত্র শুধু ভোটের নামেই পরিণত হয়েছে। নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে অনেকে নিজের মতো দেশ চালান, জনগণের ইচ্ছা, স্বপ্ন, অধিকার পিছনে পড়ে দুমড়ে মুচড়ে পায়ের নিচে ফেলে পিষে দেয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়া নয়, গণতন্ত্র মানে প্রত্যেক নাগরিকের সমান অধিকার, সুযোগ দেওয়া, যেখানে যে কোনো পরিবার সন্তান প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখতে পারবে। বর্তমানে এই ব্যবস্থার সুযোগ নেই বললেই চলে, ফলে তরুণরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। আর যেটুকু আছে দলবাজি এবং চাপাবাজি। স্বপ্ন দেখা কি অপরাধ? প্রত্যেক মানুষ আল্লাহর সৃষ্টি সেরা জীব, প্রত্যেকের জন্য মধ্যে লুকিয়ে আছে অসাধারণ প্রতিভা, আকাঙ্ক্ষা। সেই প্রতিভা যদি সুপ্ত থাকে তাহলে সারা জীবন ঘুমন্ত অবস্থায় থেকে যাবে। স্বপ্ন না দেখলে কেউ বড় হয় না। ইতিহাসে মহা ব্যক্তি স্বপ্ন দেখেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবর স্বপ্ন দেখেছেন কিভাবে দলবাজি, চাপাবাজি করা যায়। স্বাধীন বাংলাদেশের সেই স্বপ্ন পূরণের জন্য লড়াই করেছেন এবং সেই স্বপ্নকে একসময় একনায়কতান্ত্রিক দেশ পরিণত করেছে। তার স্বপ্ন ঠিকই বাস্তবায়ন করেছে। আমাদের মতো হতভাগা জাতি আজকে সাফার করছে। আজকের প্রজন্ম সেই স্বপ্ন দেখার সাহস ফিরে দিতে হবে। স্বপ্ন দেখলেই হবে না, দরকার জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, যেখানে আইনসভার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। সরকার ভুল করলে জবাবদিহিতা অবশ্যই থাকতে হবে। যে কোনো পরিবারের সন্তান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবে। এটাই হওয়া ছিল, এটাই হওয়ার দরকার। প্রত্যেক নাগরিক জানবে তার অধিকার কি, কিভাবে সেটা আদায় করতে হয়। সচেতনতার মুক্তির চাবিকাঠি। শিক্ষিত হোক বা অশিক্ষিত, প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। অধিকার সম্পর্কে জানতে হবে, ভয় পেলে চলবে না, প্রশ্ন করতে হবে, দাবি আদায় করতে হবে। শুধু চাকরির পেছনে ছুটলে জাতি কখনো শীর্ষে উঠতে পারবে না। বাংলাদেশের জনসংখ্যার সিংহভাগ তরুণ, তাই তরুণের শক্তিকে যদি স্বপ্ন দেখার সুযোগ দেওয়া হয় তাহলেই দেশের ভাগ্য বদলে যাবে। কিন্তু যদি সেই তরুণদের দাসত্বের চক্রে আবদ্ধ হয় তাহলে জাতি পিছিয়ে যাবে। সময় এসেছে পরিবর্তনের। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বাসায় সর্বত্র প্রশ্ন তুলুন, তোমার স্বপ্ন কি? তুমি দেশে কি করতে চাও? কেমন হবে তুমি তোমার দেশকে সাজাতে চাও? আমরা কি সত্যি জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের সরকার চাই? স্বপ্ন দেখা নিষিদ্ধ নয়, বরং স্বপ্ন দেখুন, বড় হয়ে দেখুন। সেই স্বপ্ন পূরণ করার জন্য লড়াই করুন, নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য। কারণ একটি স্বপ্নবাজ, সচেতন, সাহসী প্রজন্মই পারে বাংলাদেশকে সত্যিকার অর্থে জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের রাষ্ট্র পরিণত করতে। এখন সময় এসেছে, এখনই সময় এসেছে প্রশ্ন তোলার। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বাসায়, রাস্তায়, সর্বত্র তোমার স্বপ্ন কি? তুমি দেশকে কেমন দেখতে চাও? তোমার কি সত্যি জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের একটা সরকার চাই? স্বপ্ন দেখো আর স্বপ্নকে বাস্তবায়ন করো। স্বপ্ন দেখুন, বড় হয়ে কি হতে চাও, সেই স্বপ্ন পূরণের জন্য লড়াই করো। আজকে এখানে রাখছি। আন্ডারগ্রাউন্ড টানাল বাংকার যদি কাউকে রক্ষা করতে পারত, সবার আগে ফ্যাসিস্ট হাসিনা গণভবনের নিচে এগুলো নির্মাণ করে রাখত। মাননীয় প্রধানমন্ত্রী, পুলিশ, গোয়েন্দা, সেনাবাহিনী, আন্ডারগ্রাউন্ড টানাল কিছুই আপনাকে রক্ষা করতে পারবে না। প্লিজ নতজানু পররাষ্ট্রনীতি পরিত্যাগ করে দেশের সার্বভৌমত্বের পক্ষে, জনগণের পক্ষে কাজ করুন। তাহলে এই দেশের জনগণ আপনাকে জীবন দিয়ে মানব ঢাল তৈয়ার করে রক্ষা করবে।